আপনারা যারা বসাইছেন জনগণের টাকা ৯-৬ করার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই। চাঁদাবাজি কোথাও কোথাও রেট বেড়েছে। প্রথম যে প্রশ্নটা ছিল যে প্রধান উপদেষ্টাকে এখানে অর্থনৈতিকভাবে কোনোরকম হেল্প করছেন কিনা, এবং ওনার যে টাকাগুলি ওনাকে দিতে হয় নাই, যে আগে কোর্টে রায় দিয়েছিল দেওয়া লাগবে, কিন্তু পরে আবার কোর্ট দিতে হলো না, সেই টাকা দিলেই তো অনেক টাকা হয়ে যায়, এই ধরনের একটা কথা উনি বলেছেন। তো আসলে প্রধান উপদেষ্টা, উনি প্রধান উপদেষ্টা মানে উনি তো ভার্চুয়ালি প্রধানমন্ত্রী, তো সেখানে কিন্তু ওই টাকাটাই তাকে দিতে হবে, নট নেসেসারি। উনি চাইলে অনেক কিছুই দিতে পারেন। আপনি যদি জানেন যে আগে দেখবেন, আপনার আগেকার আমরা দেখতাম শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার সঙ্গে কার কার ছবি আছে, এই ছবি যদি আপনি দেখান, যে আমার সঙ্গে আপনার ফেসবুকে মোবাইলে আপনার নিয়েতে উপরে যদি শেখ হাসিনার সঙ্গে আপনার সঙ্গে একটা ছবি আছে, ঘনিষ্ঠ ছবি, এই ছবি নিয়ে আপনি ডিসির সামনে যাওয়া দেখলে ছবিটা একবার ওপেন করেন, ডিসি এই ছবি দেখলে পরে আপনি যা চান সব করে দেবে। ছিল না এই জিনিসটা? অনেকে আমি একসময় দীর্ঘদিন টেলিভিশনে চাকরি করতাম, ওখানে দেখতাম রিপোর্টাররা তাকে রিপোর্ট চালাচ্ছে, মাঝখানে হঠাৎ করে একটা ছবি আসলো যে ছবিটার কোনো প্রয়োজন নাই, ওই রিপোর্টের সঙ্গে প্রয়োজন। আমি বলতাম ভাই তুমি এই ছবিটা কেন দিলে? আমি এবার যাই মানে যে আপনার মানে এডিটিং রুমে যে ছবিটা বলতে ওই ছবিটা কী কেন দিয়েছো? তো রিপোর্টার বলতে ভাই এটা হলো অমুক লিডার, সে চাইছে যে তার জন্য একটু দেখায় একটা সিন, তাহলে হাসিনার সঙ্গে সে আশেপাশে আছে, এইটাকে সে কেটে নিয়ে তার বাসার ড্রয়িং রুমে রাখবে, এবং ওইটা দেখেই তার এখানে যত লোক আসবে সবাই ভাববে এটা সে খুব পাওয়ারফুল। কাজেই হাসিনার কিন্তু ওই ভদ্রলোককে 5 টাকা 10 টাকা দিতে হয় নাই, ওই ছবিটাই তার জন্য কোটি কোটি টাকা আসার ব্যবস্থা করে দিচ্ছে। তো এরা, এই দলটা, এরা বেসিক্যালি ভার্চুয়ালি কিংস পার্টি। এরা, আমি তো অন্যভাবে বলি, এটা ডক্টর ইউনূসের দল, এটা ডক্টর ইউনূসের দল। ডক্টর ইউনূস তো নিজেই বলেছেন একটা ইন্টারভিউয়ে, উনি স্টুডেন্টদেরকে দল করতে বলেছেন, এই ছাত্ররা দল করতে চায় নাই, উনি বলেছেন তোমরা দল করো, বলেছেন না? বলেছেন তো, উনি ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে পডকাস্টে বলেছেন। আমি তাদেরকে বললাম তোমার দল করো, ওরা বললো যে আমাদের তো কেউ চেনে না। আমি বললাম যে না, তোমাদেরকে দেশের সমস্ত লোক চিনে। উনি ভার্চুয়ালি দল করতে বলেছেন, এবং সেই দলের দায়িত্ব নেওয়ার জন্য উনি উনার ক্যাবিনেট থেকে একজনকে পাঠিয়েছেন যে তুমি যাও বাবা, তুমি যে এই দলটাকে হ্যান্ডেল করো। তাহলে সবাই জানে এটা ওনার দল, ওনাকে তো পকেট থেকে টাকা বের করে দিতে হয় না, দেওয়ার মতো লোকের অভাব নেই দেশে। যারা নাকি ওনার নেক নজরে পড়তে চায় তারা দিয়েছে, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা দিচ্ছে। এই সরকার আসার পর দেখলাম যে 10টা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম নেওয়া হয়েছে যে এরা নাকি দুর্নীতি করছে, বিদেশে টাকা পাচার করছে। তার মধ্যে মানে এক সালমান রহমান স্যার, আর কেউ গ্রেপ্তার হয়েছে হয় নাই তো? কি কারণে? কেউ কেউ বিদেশে পালাই গেছে, কেউ কেউ দেশেই আছে, কোনো সমস্যা হচ্ছে না তাদের, বড় অঙ্কের চাঁদা নিয়ে মধ্যে পাঠাই দিচ্ছে জায়গা মতো, হয়ে যাচ্ছে কাজ, হয়ে যাচ্ছে কাজ। 2 লাখ লোকের একটা সমাবেশ করবে রে ভাই, এটা মামার বাড়ি আবদার না, যে মামার বাড়িতে 10 জন বন্ধু নিয়ে গেলাম, মামা একটা খাসি জবাই করে আমাদের খাওয়াই দিল, মামা খুব আদর করে, এটা ওই জিনিস না। টাকাটা কোত্থেকে আসে? টাকা কি ভূতে জোগায়? টাকা ভূতে জোগায় না, টাকা আসমানি উপায়ে আসে না ভাই। আসমানি উপায়ে টাকা আসলে আমাদের নবীজি খেজুর খেয়ে রোজা রাখতো না, আল্লাহ তাআলা কিছু টাকা পাঠাই দিত। তার তো আমাদের নবী তো আল্লাহর বন্ধু ছিলেন, তারা কষ্ট দিল কেন? আসমানি উপায়ে ওহী আসে, টাকা আসে না। যদি টাকাটা কোন দিক দিয়ে আসছে এটা ভাবেন, হিসাব সিম্পল। তারা বলুক কোথেকে টাকা আসছে, কার কার কাছ থেকে টাকা আসছে বলুক। রূপায়ণ টাওয়ারে বিশাল অফিস বানাইছে, আমি বহুবার প্রশ্ন করছি স্যার বলুক কোথেকে টাকা এই অফিসে ভাড়া দেয়। আমাদের আগের যোগাযোগ মন্ত্রী ছিল ওবায়দুল কাদের সাহেব, উনি রোলেক্স ঘড়ি, আরো দামি দামি ঘড়ি পড়তেন, ফিলিপ্পার থেকে ঘড়ি পড়তেন উনি, একটা ঘড়ির দাম 32 লাখ 33 লাখ টাকা। উনি বলতেন ওনার বন্ধুরা নাকি ওনাকে গিফট করছে তো। আপনারা কেউ গিফট করে এরকম? আমার করে? আমাদের তো করে না। আজকে মন্ত্রী হলে কালকে সবাই করবে, কারণ তার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা আছে। আপনার আমার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা নাই, কেউ গিফট করবে না ভাই, এটাই রিয়েলিটি। তো ওনাদেরকে গিফট করে কেন? কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং ওনারা এখনো কিছু পাইয়ে দিতে পারে। ওনার বাসায় পুলিশ যাওয়া ফিরাতে পারে, পারে না? পারে তো। অনেক ব্যবসায়ী অফিসে, বড় বড় ব্যবসায়ী অফিসে আমাদের সমন্বয়কদের যাতায়াত আছে, শুনেছি এগুলি কথাবার্তা। কাজে এগুলো কিন্তু ভাই নানাভাবে ঘটে, কাজে সেখানে টাকা দেওয়া লাগে না, টাকা অটোমেটিক এসে যায়। আরেকজন প্রশ্ন করেছেন যে বৈষম্য বিরোধী 2 জন এখন রয়ে গেছে ক্যাবিনেটে, তারা কি সহায়তা করার জন্য রয়ে গেছে? উনি একদম ঠিক পয়েন্টে ধরেছেন, আমিও ওনার সঙ্গে একমত। আমি এভাবেই মনে করি
দুজনের একজন আছে কোথায়, এলজিআইডি মিনিস্ট্রির, মানে মিনিস্ট্রির আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি এলজিআইডি মিনিস্ট্রি, কারণ স্থানীয় সরকারটা সে নিয়ন্ত্রণ করে, যাকে ইচ্ছা তাকে প্রশাসক বানায়। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, ঢাকা নর্থ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যাকে প্রশাসক বানানো হয়েছে, ওনার কি যোগ্যতা, ওনার কি যোগ্যতা? উনি কোনদিন স্থানীয় প্রশাসনের কোনো প্রশাসকের দায়িত্ব পালন করছেন? উনি জীবনে কোনোদিন একটা ইউপি চেয়ারম্যানও হয়েছেন? ওনার একটা এনজিও আছে, সেই এনজিওটা করবো, তাও অত বড় কোনো এনজিও না, দেশ জুড়ে বড় কোনো, উনি কি বিশাল কোনো সংগঠক? তাও তো না, বরং উনি একদম বিতর্কিত এনজিও করবি, তাকে নিয়ে ঢাকা উত্তরের প্রশাসক বানাই দিল। কেন? আমার পছন্দ, আমি বানাই দিলাম, আমি বানাই দিলাম। উপদেশটা কি বলে? তারা ইচ্ছা করলে পারে। কোথায় পাইছেন আপনি ইচ্ছা করলে পারেন? যে কোথায়, কোন কাগজে লেখা? তার পাশের থেকে বসে দেখলাম ইন্টারভিউ, এক প্রেস কনফারেন্সে তার পাশে বসে সচিব বলতেছে আমরা ইচ্ছা করলে পারি। আপনারা ইচ্ছা করলে কিচ্ছু পারেন না। আপনারা যারা বসাইছেন জনগণের টাকা ৯-৬ করার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই। মাথায় রাখতে হবে এই দিন না, আরো দিন আছে। এই জিনিসটা শেখ হাসিনা মাথায় রাখে নাই, এই জন্য যখন আরো দিন আসছে তাকে পলাইতে হয়েছে। আরো দিন আছে, আপনাকে প্রত্যেকটা কর্মের হিসাব আপনাকে দিতে হবে। আপনি ইচ্ছা করলে একজনকে মানে যা ঘরে থেকে এটা কি ওই যে বাগদাদের ছিল যে আহতদেরকে রাস্তায় কেন নামতে হয়েছে, এটা তো বেসিক কোশ্চেন। আন্দোলনে তাদের যে অবদান কাদের বেশি? একমাত্র যারা মারা গেছে তাদের বেশি, যারা মারা গেছে তাদের অবদান এই আন্দোলনে বেশি, মানে একমাত্র আহতদের চেয়ে। আর তারপরে আহতরা, তো আহতরা এখনো চিকিৎসা হচ্ছে না কেন? অথবা যে চিকিৎসা হচ্ছে তাতে তারা হ্যাপি হচ্ছে না কেন? আপনি বলবেন চিকিৎসা আমি দিয়ে দিছি, কিন্তু তারাও তো হ্যাপি হচ্ছে না। কেন হচ্ছে না? এই দায়িত্ব আপনাদের নিতে হবে না? তার দায়িত্ব কি যারা উপদেষ্টা হয়েছেন তাদের চেয়ে কম? কম? কই উপদেষ্টাদের তো কারো শরীরে কোনো গুলি লাগছে বলে শুনি নাই, কেউ তো আহত হন নাই। আহত হন নাই তো, এরা তো আহত হয়েছে ভাই, একজন লোক চোখ দিয়ে দিচ্ছে, তার চেয়ে বেশি স্যাক্রিফাইস তাকে কি প্রমাণ করতে হবে? পারেন না এখন? এটা কি লাখ লাখ লোক, লাখ লাখ লোক নাকি এখানে? এই অল্প কয়জন লোকের আপনি ট্রিটমেন্ট করতে পারেন নাই কেন? তাহলে পুরো জাতির ট্রিটমেন্ট আপনি কেমন করে করবেন? আপনারা তো পুরো জাতির চিকিৎসার দায়িত্ব নিছেন, এখন আপনি বলবেন তাদেরকে হ্যাপি করা যাচ্ছে না। কেন যাচ্ছে না হ্যাপি করা? কেন পারছেন না হ্যাপি করতে আপনারা? আমি মনে করি এটা সরকারের একটা টোটাল ব্যর্থতা। এই সরকার পারে নাই, এবং এই যে আহতদের চিকিৎসা করতে না পারা, এটাই আমি মনে করি যে এই যে আন্দোলন, এই আন্দোলনের চেতনা বহির্ভূত একটা কাজ। এখন যদি আবার সেই রাজনৈতিক দল নিয়ে যদি আসি, যে সামনের যদি ধরি যে ডিসেম্বরের নির্বাচন এবং 28 ফেব্রুয়ারি একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, হাতে 10 মাসের মতো সময়, হয়তো আরো একটু কম সময় তারা পাচ্ছে। এত কম সময়ের মধ্যে তারা কতটুকু গোছাতে পারবে বলে মনে করেন, বা নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত হতে পারবে? শুনেন, গোছাতে পারবে না মানে কি? মানে প্রার্থী দেওয়া, সব আসনে প্রার্থী দেওয়া, এটা খুব একটা অসম্ভব ব্যাপার না। কারণ প্রত্যেকটা উপজেলায় ধরেন আপনি প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে, নির্বাচনী আসনে ওখানে প্রচুর লোক আছে। এরকম দুধের মাছের অভাব বাংলাদেশে কখনো হয় না। দেখেন আপনি 7ই জানুয়ারি ইলেকশনের কথা আপনি ধরেন, ওখানে তৃণমূল বিএনপি একটা প্রার্থী, একটা দল ছিল, বিএনএম একটা দল ছিল, তারা তো অনেক প্রার্থী দিয়েছিল। তারা সারা দেশে অনেক প্রার্থী দিয়েছে না, অনেক প্রার্থী দিয়েছে। পাশ করছে কয়জন? জামানত বাঁচছে কয়জন? জামানত বাঁচাতে পারছে কয়জন? কেন পায় নাই। যদি প্রার্থী দেওয়া দিতে পারা এবং নির্বাচনে, শুনেন আপনি যত কিছু টাকা পয়সা খরচ করেন না কেন, কোশ্চেনটা হলো যে নির্বাচনে পাবলিকের কাছ থেকে আপনাকে ভোটটা আনতে হবে। যদি নির্বাচনে আপনি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না করেন, যদি নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয়, যদি জনগণ তার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, যদি এই প্রয়োগকৃত ভোটগুলোকে সঠিকভাবে গোনা হয়, বিচারে আনা হয়, ফলাফল প্রকাশ যদি অবাধ হয়, সুষ্ঠু হয়, তাহলে দেখবেন এদের স্ট্রেংথ কি। আমি এদের স্ট্রেংথ নিয়ে খুব একটা আশাবাদী না, খুব একটা আশাবাদী না। আমার মনে হয় এদের পরিণতি ওই তৃণমূল বিএনপি, বিএনএম এদের মতোই হবে। আমার মনে হয় না তারা খুব বেশি 2-1টা আসন পাবে কিনা, আমার সন্দেহ। এবার যদি একটু বিএনপি বর্ধিত সভার একটু প্রশ্ন যদি রাখি, যে একদম অর্ধযুগেরও বেশি সময় পর কিন্তু বর্ধিত সভা করলো বিএনপি, এবং বেগম খালেদা জিয়া অনেকটা ফুরফুরে কিন্তু ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন এবং ঐক্যের ডাক দিয়েছেন। মোটামুটি সবাই কিন্তু ঐক্যের কথা বলছে। এই ঐক্যটা কি আসলে সম্ভব হবে কিনা, বা আজকের বর্ধিত সভা কেমন, যতটুকু খবর আমরা জানতে পেরেছি ততটুকুতে আপনার কেমন মনে হচ্ছে?
কতটুকু উজ্জীবিত করবে? না, বর্ধিত সভা তো ভালো, এটা তো অনেকদিন পরে হলো বিএনপির কোনো রাজনৈতিক মানে এটাকে কি বলবো রাজনৈতিক বর্ধিত সভা, এটা তো খুবই ভালো। সমস্ত দলের নেতা কর্মীরা এখানে একত্রিত হয়েছেন।